বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর আয়ন মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের প্রথম ইউনিট টেস্টের প্রথম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, মুঘল সম্রাট ফারুক শিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন 1717 খ্রিস্টাব্দে। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। অপশন সি। সলবাইয়ের চুক্তি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। অপশন সি। পরেরটা, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেয়া হয় সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময় থেকে। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। অপশন বি। পরেরটা, এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠিত করেছিলেন। অপশন বি, উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, ঠিক না ভুল লেখো। 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। এটা ভুল, কারণ ওই সালে তিনি মারা যান। মুর্শিদ কুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখেছিলেন। এটা সঠিক বাক্য। পরেরটা, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেছিলেন। এটা ভুল, এটা লর্ড ওয়েলেসলি হবে না, হবে কর্নওয়ালিস। পরেরটা, 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করেছিল। এটাও ভুল, এটা 10 সালা বন্দোবস্ত চালু করেছিল 1790 খ্রিস্টাব্দে। আর 1793 খ্রিস্টাব্দে কিন্তু লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল। পরের প্রশ্ন, 3 দাগের, পলাশীর লুণ্ঠন কাকে বলতে কি বোঝো? তোমাদের টেক্সটের 23 নম্বর পেজে উত্তরটি পেয়ে যাবে। এই যে, পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পলাশীর লুণ্ঠন বলা হয়। পরের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? তোমাদের টেক্সটের 26 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে, দ্বৈত শাসন ব্যবস্থা, এইখান থেকে কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। পরের প্রশ্ন, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছিল? তোমাদের টেক্সটের 36 নম্বর পেজে উত্তরটা পেয়ে যাবে। এই যে, এইখান থেকে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ, বোম্বাই, বাংলা প্রেসিডেন্সি তিনটির স্বতন্ত্র কার্যকলাপের ওপর হস্তক্ষেপ করা হয়। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, পিটিআর ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? তোমাদের টেক্সটের 36 নম্বর পেজে উত্তরটি রয়েছে, দেখে নাও। এই যে, এর ফলে এখানে লিখতে হবে, এই যে 1784 খ্রিস্টাব্দে পিটিআর ভারত শাসন আইন, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, মান 3-এর দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। এই যে, দেওয়ানি লাভের মধ্যে দিয়ে কোম্পানি কি কি অধিকার আদায় করেছিল, সেগুলো লিখলেই হয়ে যাবে। পরের প্রশ্ন, সত্যবিলোপ নীতির প্রয়োগ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কি ভূমিকা নিয়েছিল? তোমাদের টেক্সটের 31 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে, সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে কোম্পানির পরোক্ষ ও প্রত্যক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ পেয়েছিল। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, টিকা লেখো, মেকলে মিনিট। তোমাদের টেক্সটের 46 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে, মেকলে মিনিট, মেকলের প্রতিবেদনটা লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? তোমাদের টেক্সটের 47 নম্বর পেজে উত্তরটি রয়েছে।
এই যে ঔপনিবেশিক শাসনের তরফে গৃহীত শিক্ষা বিস্তার নীতির কতগুলি জরুরি দিক ছিল, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। অবলুপ্তির মুখোমুখি হয়েছিল। অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে মুঘল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতায় কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। এই যে দেখে নাও, অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে মুঘল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতায় কেবল দায়ী ছিল। এখান থেকে এই আঞ্চলিক শক্তিগুলির উত্থানের কারণ এখান থেকে তোমরা পড়ে ছোট করে লিখবে। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। এই যে পলাশীর যুদ্ধ ও বক্সার যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? এই যেখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলি লেখো। এই যে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলির সংক্ষেপে লেখো। এই যে লর্ড কর্নওয়ালিসের প্রশাসনের সংস্কার আর এবারে রয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।